তো এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন। আমি প্রথমেই বলেছিলাম যে আমি জ্যোতিষ জগতে পদার্পণের পরে খুব অল্প বয়সেই খুলনা বিভাগীয় শাখার সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছিলাম 2 টার্ম। যে সময় আমাকে শুনতে হয়েছিল যে এত অল্প বয়সের একটি ছেলেকে সেক্রেটারি জেনারেল বানালে ও কি দায়িত্ব পালন করবে, আর আমরা সিনিয়ররা তার পাশে কিভাবে বসবো। সেখান থেকে আমাকে যখন লাথি মেরে বের করে দেয়, অর্থাৎ চাটি মেরে যখন বের করে দেয়, তখন না আমাকে বুকে টেনে নিয়েছিলেন ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বখতিয়ার, এবং তিনি সংগঠন করেছিলেন বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি। সেই সোসাইটিতে আমাকে রেখে উনি আমাকে আজ এই জায়গায় দাঁড়ানোর সক্ষমতা দিয়েছেন, অর্থাৎ খোঁড়া পায়ে উনি কৃত্রিম পা লাগিয়েছেন। এটি আমার অবশ্যই কৃতজ্ঞতার সবথেকে প্রধান অংশ। সেই ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বখতিয়ার, যিনি বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির সুযোগ্য প্রতিষ্ঠাতা এবং বর্তমান সভাপতি, আমাদের আজকের অতিথি সেই ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বখতিয়ার স্যার, ওনার কাছ থেকে ওনার বক্তব্য শুনব। উপস্থিত সম্মানিত সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন, প্রিয় শিক্ষার্থী এবং বিজ্ঞ জ্যোতিষবৃন্দ ও আজকের সবার উপবিষ্ট সম্মানিত সভাপতি স্বপন কুমার চক্রবর্তী উনি আছেন, আবার আছেন ডিকে মণ্ডল, বিপ্লব কুমার ধর অধ্যাপক আর একজন ছাড়া আছেন, আর আছেন যেটা হলো আজকে আমরা যে জন্য উপস্থিত হয়েছি ডক্টর কেসি পালের সেই রত্নগর্মা মা, তার পিতা, এই যে আপনাদের সবাইকে সামনে যে উপস্থাপন করছেন, এজন্য আমরা কেসি পালের প্রতিও অনেক কৃতজ্ঞ। আজকের দিনটা কেসি পালের 50তম জন্মদিন। আমরা চাচ্ছি কেসি পালের জন্মদিন প্রতিদিন হোক। কেসি পালের জন্মদিন প্রতিদিন হবে, কারণ কেসি পালের যে কীর্তি, কেসি পালকে আমি আবিষ্কার করছি তখন কেসি পাল কি সত্যিকারে, কেসি পাল কিন্তু ছোটো নাদুষ্ট যে একটা ছেলে ছিল, যেখানে যেত কেসি পালকে কিন্তু বলতো যে না, তোমার এখন বয়স হয় নাই, তুমি সরে যাও। কিন্তু কেসি পাল লেগে রয়েছে, কোত্থেকে লেগে রয়েছে, সেই ঘট তৈরি করা, ঘট নিয়ে বাজারে বিক্রি করা থেকে শুরু করে সেই কেসি পালের যে সেই অদম্য চেষ্টাগুলি, লবণ বিক্রি করা, কাঁচামরিচ বিক্রি করা, এই যে বিষয়গুলি, অর্থাৎ একজন মানুষ যখন কর্ম করে তার সেই কর্ম তাকে রাজার আসনে পৌঁছে দেয়। অর্থাৎ কর্ম করতে করতে যখন প্রজা কর্ম করে, প্রজাকে যখন ভগবান তাকে প্রমোশন দেয়, তাকে কিন্তু রাজা করে দেয়। কেসি পাল সেই প্রজা থেকে কেসি পাল সে আজকে রাজার আসনে প্রতিষ্ঠিত হয়েছে, এবং সেটাই আমরা আজকে দেখতেছি। এবং কেসি পালের জন্মদিনে আমরা সবাই তাকে শুভেচ্ছা জানাই। মূলত আমি বক্তব্য দেব না। কেসি পাল হয়তো আমার সম্বন্ধে অনেক কিছু বেশি বলছে। আমি অ্যাডভোকেট, কিন্তু আমি জ্যোতিষী প্রিয়, এবং জ্যোতিষ আমার ভালো লাগে, এবং এই জ্যোতিষ শিক্ষার জন্য অনেক জায়গা আমরা হেঁটেছি। তবে এই কেসি পালের ক্ষুধা, আমার ক্ষুধা এক হয়েছে কোথায়, যে এই বাংলাদেশে প্রকৃত জ্যোতিষদের যে একটা বদনাম আছে, আমি কিছু জানি না, আমি একটা দোকান খুলে বসলাম, আমি একটা চেম্বার নিয়ে বসে মানুষকে না জেনে মনস্তাত্ত্বিক কিছু কথা বলে মানুষকে ঠকাই কিছু নিলাম। আমরা চাচ্ছি প্রত্যেকের ভিতরে আমরা আলো জ্বেলে দেব, সারা বাংলায় আলো জ্বেলে দেব, যে আলোতে আলোকিত হবে, কোনো মানুষ আর সে ঠকাইতে কোনো সুযোগই পাবে না। আমরা সেই আলোর সেই দিশারিতে আমরা নেমেছি। কেসি পাল কেন বিশ্ববিদ্যালয় করুক, কেসি পাল এই শিক্ষার জন্য করুক, অর্থাৎ শিক্ষার জন্য যে আমার যে চেষ্টা, সেই চেষ্টাকে যদি যেখানেই করুক না কেন, আরও হাজারটা ইনস্টিটিউট করুক না, তাহলে কি হবে? লাভ কিন্তু আমাদেরই হচ্ছে। এদেশের অন্ধকার ঘোষিত হচ্ছে। অর্থাৎ যখন এই শিক্ষার আলো ভিতরে ঢুকবে, তখন কিন্তু মানুষ আর মানুষকে ঠকাতে যাবে না। কোনো শিক্ষিত মানুষ কাউকে ঠকায় না।
অর্থাৎ এই জ্যোতিষ শিক্ষার প্রতি আমরা কাজ করতেছি। দেখেন, আমি 1982 সাল থেকে এই জ্যোতিষ শিক্ষার প্রতি, এই জ্যোতিষের পিছনে আমরা ঘুরেছি, কিন্তু আজকে আপনাদেরকে একটি জ্যোতিষ শিক্ষার যতগুলি সাবজেক্ট আছে তার ভাণ্ডারের মধ্যেও কিন্তু নিমজ্জিত করেছি আমরা। আর আমরা একটি অংশ, একটা প্যারা এটা শেখার জন্য আমি কিন্তু মানুষের কাছে ছুটে গেছি, কেসিপাল ছুটে গেছে। কিন্তু আসলে শিক্ষার যদি ক্ষুধা থাকে তাহলে একদিন অনেক কিছু শেখা যায়। আপনার শিক্ষার ক্ষুধা জ্বালাই রাখেন, আপনারা শিখতে পারবেন। অর্থাৎ 2018 সালে, এর পূর্বে কিন্তু বাংলাদেশে আসলে জ্যোতিষ শিক্ষার বাংলাদেশের প্রথম ইনস্টিটিউট হয় স্বাধীনতার পরে। এর আগে কিন্তু বাংলাদেশে জ্যোতিষ শিক্ষার কোনো প্রতিষ্ঠান ছিল না। বাংলা মোটরে টি আহমেদ, এই ভদ্রলোক খুব ভালো, তার একটা ইনস্টিটিউট ছিল, এখান থেকে জ্যোতিষ শিক্ষা শুরু হয়। কিন্তু সেখানে একজন দুইজন এরকম করে করে, মানে অর্থাৎ কেসিপাল যে সনাতন কোচিং সেন্টার শুরু করছে ঠিক ওইভাবে একজন দুজন করে যা পাচ্ছে উনি কিন্তু সেই সময় শুরু করছে। বাংলাদেশের জ্যোতিষের সেই শিক্ষাগুরু হলো টি আহমেদ। ওনার থেকে শুরু করলো, ওনার থেকে বের হইয়া ডক্টর আনিসুল হক উনি বাংলাদেশ অ্যাস্ট্রোলজার সোসাইটি তৈরি করলেন এবং উনি ওখানে ইনস্টিটিউটে উনি শিক্ষা দেওয়া শুরু করলো। যেই ইনস্টিটিউট থেকে কেসিপাল, আমি এবং আরও অনেকেই ওখান থেকে শিক্ষা গ্রহণ করেছি। বাংলাদেশের জ্যোতিষীদেরকে ধরে রাখছেন ডক্টর কেসিপাল, এই ডক্টর আনিসুল হক। কিন্তু সব মানুষের ভিতর সদ্গুণগুলি থাকে না, কিন্তু তার কৃতজ্ঞতা তার প্রতি এইটাই যে সে বাংলাদেশের জ্যোতিষীদের একাত্রিত করা শিখাইছে এবং সে সোনারগাঁ হোটেল পর্যন্ত দেখাইছে। সেটার জন্য কিন্তু আমরা সেই তার কাছে যে আমাদের ক্ষুধাগুলি আছে সেইগুলি আসলে মিটাতে পারি নাই, যে জন্য আমরা বিভিন্ন জায়গায় ছুটে গেছি শিক্ষার জন্য। কেসিপাল ছুটে গেছে। আজকের কেসিপাল তো একদিনে তৈরি হয় নাই। কারণ হলো সেই ছোটোবেলা থেকেই অল্প অল্প করে, একদিনে তো আসলে আমি এতগুলি অর্জন করতে পারতাম না, কিন্তু আমি এই অবস্থায় আসছি সেটা খণ্ড খণ্ডভাবে আসছে। প্রত্যেকটা জিনিস যদি কম্পাউন্ডভাবে যুক্ত হয় তাহলে কিন্তু বড় কিছু হয়। আজকের কেসিপাল কিন্তু সেরকম একজন। অর্থাৎ 2018 সালে বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি আমরা শুরু করি, আমরা রেজিস্ট্রেশন পাই। এরপরে আমাদের একটা ইনস্টিটিউট আছে, আমরা ইনস্টিটিউটে আমাদের একাডেমিতে আমরা ক্লাস সরাসরি শুরু করি। এরপরে 2020 সালের যখন করোনা শুরু হলো তখন আমরা চেষ্টা করেছি যে এটাকে চালু রাখার জন্য, কিন্তু দূরত্ব বজায় রাখার কারণে আমরা কিন্তু সেই এটা সরাসরি ক্লাসটা আমরা চালু রাখতে পারিনি। তখন কেসিপাল বলল আমরা অনলাইনে শুরু করব। তা অনলাইনে শুরু করতে যেয়ে দেখলাম আমাদের ভিতরে কিছু মানুষের যারা আমাদের শিক্ষা সরাসরি শিক্ষা দিত তারা বিরোধ করলো। দেখেন, বিরোধ কিন্তু প্রতিবারে সমস্ত ভালো কাজের জন্য কিন্তু বিরোধ থাকবেই। তাই বিরোধ করলো। তখন কেসিপাল বলল যে দাদা আপনি যদি থাকেন তো থাকেন, না থাকলে আমি কিন্তু একলাই অনলাইন শুরু করব। আমি বলি না, তুমি শুরু করো। সেই থেকে এই একাডেমির অনলাইন শুরু হয় এবং সেই অনলাইনের ক্লাস শুরু করতে করতে আজকে যারা এই যে এখানে আমাদের উপস্থিত হয়েছেন অনেকেই আছেন সেই অনলাইনের থেকে শিক্ষা করে তারা কিন্তু এখন সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টারও তারা পাঠদান করছেন। কি কারণে 2023 সালে এই অনলাইন ক্লাসটা বন্ধ হইল এবং সমস্ত কিছু বন্ধ হয়ে যায়? কারণ কি জানেন? কারণ হলো আমার প্রতি কেসিপাল ক্ষিপ্ত হইলেন। কি কারণে? এই যে একজনে বিরোধিতা করছে বা একজনে অন্যটা কাজ করছে, আমি তার বিচার করি নাই। কারণ হলো বিচার করি না, আমি সময়ের পর ছেড়ে দিছি। আমি বিরোধ করতে যাব, ওই যারা চলে গেছে ওদেরকে কখনো মানে আগাই আনতে যাই নাই যে তোমরা কেন চলে যাও। কারণ হলো আমি
সবসময় চেষ্টা করছি কেসিপালকে ওরে আমি আগাই রাখছি, ও আমার সামনে আছে, ওকে আমি দেখতেছি ও কি করতেছে, ওর বাইরা ওকে কখনো আমি বিরক্ত করেছি। ও যাতে খুশি থাকে আমি সব সময় ওর খুশির দিকে তাকিয়েছি, কারণ আমি সময় দিই না। ও কিন্তু মেহনত করে, ও কিন্তু সমস্ত কাজগুলি করতেছে। এই যে কেসিপাল, আজকের কেসিপালকে যদি আপনারা কীভাবে মূল্যায়ন করেন আমি জানি না, কিন্তু কেসিপাল একজন জ্ঞানী প্রজ্ঞা এবং এর পিছনে সময় দেয়া, অর্থাৎ যে প্রতিষ্ঠানের প্রতি সময় দেয় তার তো রাগ, তার যখন কোনো ব্যত্যয় ঘটে তখন সে একটু রাগ হবেই। আমার প্রতি তার ক্ষোভ এবং রাগগুলি হয়েছে আমি সময়ের বিচার করি নাই, আমি সময়ের পর ছেড়ে দিয়েছি, আমি দেখছি কে কি করে এগুলি শুনছি। কিন্তু কেসিপাল চাচ্ছিল যে আমি এটার কেন প্রতিকার করি না, আমি কেন এটার বিচার করি না, এইটা হলো আমার ব্যর্থতা। আচ্ছা, তারপর হলো এই যে আজকে যে অবস্থার মধ্যে চলে গেছেন, এই অভাবিত এই যে সাফল্য, এটা কিন্তু খালি কেসিপালের সাফল্য নয়। কারণ হলো আপনারা সবাই এই ক্লাসে অংশগ্রহণ করছেন, আপনারা শিখেছেন, যে কারণের জন্য আপনাদের এই সাফল্য কিন্তু এই কৃতজ্ঞতা কিন্তু আপনাদের প্রতি, এই যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং যারা এই অনলাইন শিক্ষা গ্রহণ করে এই ডক্টর কেসিপালকে এই সম্মানিত করছেন, কেসিপালকে গুরুর আসনে আপনারা অধিষ্ঠিত করেছেন। আপনারা ভুল জায়গায় আপনারা এই কেসিপালকে স্থান দেন নাই, আপনারা সঠিক জায়গায় দিয়েছেন। কারণ হলো যে আপনাদেরকে লালন করে, যে এই বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থাকে, এই জ্যোতিষ সমাজকে যে উন্নত জায়গায় নিতে চান, যে উন্নত জায়গায় অধিষ্ঠিত করতে চাচ্ছেন, তার পিছনে আপনারা আছেন। আপনাদেরকে আমি সত্যিকারে আপনাদের প্রতি অনেক আপনাদের স্বাগত জানাই, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই এবং কেসিপালকে ধন্যবাদ জানাই। কেসিপাল আপনাদের জন্য কি করতেছে দেখেন, আপনাদের জন্য কিন্তু তার জীবনের, তার সংসারের যে সময়টা, তার চেয়ে বেশি সময় কিন্তু আপনাদের জন্য ব্যয় করছে। তার স্টাফ, তার সমস্ত কিছু এর জন্য করছে আপনাদের কাছ থেকে, কিন্তু সেই তুলনায় আপনারা যে শিক্ষা গ্রহণ করতেছেন, আপনারা কিন্তু সেই তুলনায় আমাকেও কেসিপালকে আমরা কিন্তু পয়সা নেই। যদি আপনারা নিজেরা কোনো একটা প্রতিষ্ঠান চালু করেন আর সেই প্রতিষ্ঠানের কি ব্যয় আছে, এটা আপনারা যখন যাবেন তখন কিন্তু অনুধাবন করতে পারবেন। আসলে আমরা যা শিখতেছি, অর্থাৎ একটা সূত্র শেখার জন্য তার পিছনে আমরা ধরেন ওই 80 দশকে 20,000 50,000 পর্যন্ত টাকা খরচ করছি এবং মাসের পর মাস 1 বছরও একটা সেই সূত্রটা আমরা শিখতে পারিনি। আর আপনাদের ভগবান এমন সাফল্য দিছে, এমন সুযোগ দিছেন, আপনারা ঘরে বসেই যেখানেই থাকি না কেন আপনারা সেইটা সাথে সাথে শিখে যাচ্ছেন। কিন্তু এটাকে ধরে রাখেন, চর্চা রাখেন, সূত্র যা বলছে, আইন যা বলছে তার বাইরে যাবেন না। তাহলে কেসিপাল যেটা বলছে যে আমার স্বপ্ন 64 জেলায় 64 জন জ্যোতিষ, আমার বেশি জ্যোতিষ দরকার নাই, এই 64 জন জ্যোতিষ থাকলেই হবে। কারণ হলো এই 64 জন জ্যোতিষ এরা সঠিক রাস্তায় আছে, সৎ পথে আছে। একজন মানুষ আসলে তাকে ভালো কাউন্সিলিং করে, তাকে ভালো পরামর্শ দিতে পারে, সেই লোকটার জীবন, সেই লোকটার ফ্যামিলি, সেই সমাজ, সেই দেশ আলোকিত হবে। কারণ হলো একজন ডাক্তার একজন রোগীকে মারতে পারে, কিন্তু একজন উকিল, একজন জ্যোতিষ পুরা দেশকে ধ্বংস করতে পারে। কারণ হলো আপনার ভিতর যে শক্তি আছে, সেই শক্তি দ্বারা আপনি আলোকিত করতে পারেন। অধ্যাপক বিপ্লব কুমার ধর বাবু, উনি আসলে একজন ভালো শিক্ষা অনুরাগী, উনি জ্ঞানী মানুষ। ওনার যে মানে স্টাডি আমি দেখলাম, মানে এটার তুলনা করা যাবে না। আসলে ভদ্রলোক মানে আমাকে জয় করেছে। কারণ হলো আমার যে জ্ঞান আছে, আমি দেখছি আমার জ্ঞানে উনি ধরতে পারেন না। ওনার কাছ থেকে আমি যা শিখেছি আসলে কঠিন জিনিস। তবে তার যে পরামর্শগুলি, এগুলি কেসিপালকে অনেকটা সহায়তা করছে এবং কেসিপাল এর আগেও উনি যেগুলি বলেছেন তার চেয়ে বেশিগুলি আগাইছেন। আচ্ছা, আমরা আরও ওদিকে যাচ্ছি।
অনেক ছাত্র এবং অনেকের আসলে একটা আকাঙ্ক্ষাটা হলো সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টার শুনতে আসলে একটু বেমানান মনে হয়। কারণ হলো এত ছাত্র সংখ্যা দিয়ে খালি একটা কোচিং সেন্টার মনে হয় যেন আমি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে রেখেছি। কেসি পাল তো ব্যবসা করে না। কেসি পাল অর্থাৎ এই জ্যোতিষ সমাজকে সে একটি শিক্ষিত সমাজে তৈরি করার জন্য, অর্থাৎ এখানে যারা শিক্ষার্থী আছেন আসলে তাদেরকে শিক্ষার্থী ভাবতেও অনেকে বলে গেছেন যে আমাদের শরম লাগে, আমাদের সে অনেক সিনিয়র, অনেক বিজ্ঞ, অনেক শিক্ষিত। আমরা কিন্তু তাদের সাথে আমরা সেই ধরনের ব্যবহারই করি। অর্থাৎ শিক্ষার জন্য কোনো বয়স নেই, যে কোনো বয়সে শিখতে হবে, শেখা যায়। অর্থাৎ আপনারা যারা এই ইনস্টিটিউটে, আপনারা যারা এই কোচিং সেন্টারে আছেন, তারা আসলে কেসি পালকে ধন্য করেছেন আপনারা শিখে। কারণ হলো আপনারা একটা জিনিস আমি আপনাদের কাছে চাবো, সেটা হলো আপনারা এই শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখেন এবং এই ইনস্টিটিউটের বা এই কোচিং সেন্টারের যা নিয়মকানুন আছে এইটা যদি আপনারা পালন করেন তাহলে কেসি পাল খুশি থাকবেন। কেসি পালকে খুশি করার চেষ্টা করবেন না, কারণ কেসি পাল আপনার কথা খুশি হবে না। কেসি পালের কাজগুলি আপনারা করেন, আপনারা যদি শিক্ষা গ্রহণ করেন আর 64 জেলায় 64 জন জ্যোতিষ আপনারা তৈরি হন, তাহলে কেসি পাল সার্থক, কেসি পাল তখনই খুশি হবে। অর্থাৎ সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টারের আসলে আমি জানি না এটার নাম কি হবে, কিন্তু আমি কিন্তু এর আগে একটি কাগজে আমি বক্তৃতা দেব এই বলে আমি কিন্তু লিখে রাখছিলাম সনাতন সংস্কৃতি কলেজ, যেটা স্বপনদা দেখে। তো স্বপনদা বলতেছে যে এটা কি করে সম্ভব, আমি এটা আগে লিখে রাখছি আর কেসি পাল এটা বলে দিল। সত্যিকারে আমি আসলে একটু ছন্দপতন ঘটলো। অর্থাৎ সনাতন সংস্কৃতি কলেজ, এই কলেজে এটাকে এর কলেবার বা এটাকে অনেক দূর আগানো যায়। এটা কেসি পাল উনি যে এর আগে বক্তব্য যে বলছেন সাবজেক্ট অ্যাওয়ার্ড, এগুলির বিরাট প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াগুলি একটার মধ্যে অনেক কিছু, কাব্যতীর্থ, ব্যাকরণ, এগুলির ভিতরে উনি অনেক কিছু তৈরি করতে পারবেন। অর্থাৎ এর যদি অ্যাপ্লিকেশন পায়, আমি মনে করব যে অধ্যাপক বিপ্লব কুমার ধর বাবু ওনার আর যারা শিক্ষানুরাগী আছে এ বিষয় আপনাদের সর্বাত্মক সহযোগিতা, বা যারা এখানে উপস্থিত আছেন আপনারা যদি সবাই সহযোগিতা করেন, এটা অচিরেই সম্ভব হবে। আমি বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির সভাপতি, এইটুক আসলে আমি কিন্তু এ বিষয়ে আপনাদেরকে আমি কিছু বক্তব্য দিতে পারতেছি না। আসলে আমি যদি আপনাদের সময় বেশি নিই, আমার কথা হলো যে আমি আইন পেশায় যুক্ত, আমি এটাকে ভালোবেসে আছি এবং এইটা যখন আমরা তৈরি করি বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি, এটার প্রতিষ্ঠাতা হলো ডক্টর কেসি পাল। আমি একজন প্রতিষ্ঠাতা, কেসি পালও প্রতিষ্ঠাতা। অর্থাৎ এই সংগঠনটাকে লক্ষ্য রাখছি যে এটার পেশাজীবী হিসাবে কেসি পাল চালায়। অর্থাৎ এর ইনস্টিটিউট, এর যা কিছু আছে, এই সমস্ত দায়িত্ব কিন্তু কেসি পালের। এখন কেসি পাল বললাম যে আমার প্রতি কোনো কারণে সে রাগ হয়েছে, কি আমার প্রতি রাগ হয় না, মানে অন্য কারোর প্রতি রাগ হয়েছে, সেইটা আমার পর ঢালছে। আমি সেটা বিচার করতে পারলাম না। বিচার করি না কী কারণের জন্য, যে আমি ছেড়ে দিছি যে তোমার ভুল তুমি বুঝে আসো, আমি সময়ের পর ছেড়ে দিছি, আমার ব্যর্থতা হলো ওখানে। বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজি সোসাইটির কেসি পালের কারণেই আমরা সাংগঠনিকভাবে কিছু কাজ আমরা সময় মতো করতে পারিনি। কারণ হলো আমরা এদিকে দেশের বিভিন্ন সমস্যা, তারপর হলো আমরা অনুষ্ঠান করব, এজন্য আমরা আগাইতে পারতেছি না। এই বিভিন্ন কারণে আসলে আমরা পিছিয়ে গেছি। আমাদের একটা এজিএম হওয়ার দরকার ছিল, আমরা রাজনৈতিক অসুবিধার কারণে আমরা করতে পারিনি। আমরা একটা সিদ্ধান্ত নিয়ে রাখছি যে পরবর্তী বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির সভাপতি ডক্টর কেসি পাল আমাদের শুধু আনুষ্ঠানিকতা ঘোষণা ছিল, আর সেক্রেটারি হলো আশিস কুমার আচার্য, মহাসচিব। এইটা আমরা আগস্টে চিন্তা করে রাখছি না, জুনে চিন্তা করে রাখছি যে এই 12 তারিখে আমরা
এই অনুষ্ঠানটা করে 12 তারিখে অভিষেক অনুষ্ঠান করবো কেসিপালের জন্মদিনে। তখন কেসিপাল মহোদয় উনি বললেন, স্যার ওদিন আমার পারিবারিক অনুষ্ঠান, আমার জন্মদিন পালন হবে, এইটা ভিতর আপনারা ওইটা দিলে আপনাকে সময় দিতে পারবো না। আমি ওটা মেনে নিলাম। তার কিছুদিন পরে দেখি যে প্রথম বার্ষিক জ্যোতিষ সম্মেলন সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টারের, তখন বললাম যে 12 তারিখ দিয়ে ঘোষণা হয়ে গেছে। কয় আমি তো কিছু করি নাই দাদা, এটা তো ছাত্ররা করছে। ঠিক আছে, তো ছাত্ররা করলে ছাত্ররা তো আমার দাওয়াত দুক, আমি যাবো, যাই আমার কথাটা বলি যে আমি কেন পারলাম না আর ছাত্ররা পারলো, ছাত্রদের কথা হয়ে গেছে। কয় দাদা আমি ছাত্রদের প্রতি ভীষণ দুর্বল, ছাত্ররা করতে চাচ্ছে, আমি তো আর তাদেরকে ফিরাইতে পারবো না। আপনাকে ফিরাইতে পারছি যে 12 তারিখে আমার জন্মদিন, আমার অনুষ্ঠান, আমি ওদিন কোনো অনুষ্ঠানে আমি করতে পারবো না, কিন্তু ছাত্রদেরকে আমি ফিরাইতে পারি নাই। তার মানে দেখেন, আমি ওকে ভালোবাসি, আমার ভালোবাসার চেয়ে আপনাদের ভালোবাসা কত শক্তিশালী, যেটা কেসিপাল আপনাদেরকে ফিরাইতে পারে নাই। অর্থাৎ কেসিপালের সেই গুণাবলীর প্রতি আপনাদের শ্রদ্ধা এবং আপনাদের সেই প্রচেষ্টাগুলি আপনারা চালু রাখেন। আমি এই ঘোষণাটা দিচ্ছি হলো আমাদের এজিএম হবে, এজিএমের আগেই আমাদের ভিতরে কিছু আমরা আলোচনা করছি। সেই আলোচনাগুলি হলো ডক্টর কেসিপাল বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির সভাপতি হবেন, ডক্টর আশিস কুমার আচার্য মহাসচিব, আফজাল হোসেন অর্থ সচিব, অংশুমান মালাকার অতিরিক্ত মহাসচিব, সৈয়দ আতিকুর রহমান অতিরিক্ত মহাসচিব। এদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা পরবর্তী কমিটিতে যারা যারা সদস্য হবে তাদেরকে এজিএমে তারা কোঅপ করে নেবেন এবং এইটা ঘোষণা হবে। আমি তাদেরকে দায়িত্ব দিয়ে এই দায়িত্ব থেকে আমি মানে একটু বিশ্রাম নেব। তার মানে আমি সংগঠনে থাকব, আমি তাকে সহযোগিতা করে যাব, কিন্তু এই দায়িত্বগুলি কেসিপালের, এই কেসিপালের দায়িত্ব আমি কেসিপালকে দিয়ে যাচ্ছি। আপনারা সবাই যেটা সমর্থন করেন, সবাই হাতালি দেন, আমাকে বলেন যে হ্যাঁ কেসিপাল থাকবে, কেসিপালকে চাই আমরা। বাস, ধন্যবাদ সবাইকে।